বন্ধুরা, টেন্সর অ্যানালিসিসের দ্বিতীয় ক্লাস আজকে। দ্বিতীয় ক্লাসে আমাদের প্রথম অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো করব। তো এই অঙ্ক করার আগে আমাদেরকে আসলে দুটা সামান্য ছোট ছোট সূত্র আছে, মুখস্থ রাখতে হবে। এই যে সে সূত্র দুটি, কার্তেশীয় স্থানাঙ্ক আর গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর বেলনাঙ্ক স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক যে সূত্রগুলো, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তারপরে আর কোনো কাজ নেই। আচ্ছা, আমরা তাহলে অঙ্ক শুরু করি। সো আমাদের অঙ্ক হচ্ছে 50 নম্বর। আমি আবার বলছি, বইটা যেই বই হোক, অঙ্কগুলো সেম, এগুলো বোর্ডে বারবার রিপিট হয়, আর কোনো অঙ্ক কোনো বইয়ে ভিন্ন নাই, হয়তো একটু ইংরেজিতে আছে অথবা বাংলায়, এই দুইটার মাধ্যম। আচ্ছা, তো আমরা এখন অঙ্কে আসি। আয়তকার কার্তেশিয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ এত এত হলে গোলকীয় স্থানাঙ্ক কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। অর্থাৎ কার্তেশীয়র সাথে গোলকীয় স্থানাঙ্কের যে সম্পর্ক, সেটা আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের অঙ্কে প্রথমেই দেখতে পাচ্ছি যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই হলে এদের মধ্যে সম্পর্ক, এটা বলেছি মুখস্থ করতে হবে আমাদের। তাহলে এটা এক্স ওয়াই জেড এর যে সম্পর্ক, আমরা এটা পেলাম। তাহলে এই যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশ হচ্ছে a1 a2 a3। তাহলে a1 এর মান হবে xy, যেহেতু প্রথমটা অংশ, a2 হবে 2y মাইনাস জেড স্কোয়ার, a3 হবে xz। এখন এই যে xy, x আর y এর গুণফল, তাহলে এখানে আমরা যে x সমান সমান যেটা পেয়েছি গোলকীয় স্থানাঙ্কের মান, আর y এর এই মানটা, এই দুটো অংশ গুণ করতে হবে। সো গুণ করার পরে এটা পেয়েছি। আবার a2 এর মান 2y, সেই 2 ইন্টু এই যে y এর মানটা গোলকীয় স্থানাঙ্কের, আর মাইনাস জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার করা হয়েছে, এই যে জেড এর মান। আচ্ছা, তারপরে হচ্ছে a3 xz, অনুরূপভাবে x আর z এর মানগুলোকে গুণ করে দিয়েছি। এখন গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ হচ্ছে এগুলো ধরলাম, অর্থাৎ a1 বার a2 বার a2 হলে টেন্সরের রূপান্তর সূত্র অনুসারে আমরা পাই। দেখুন এখানে 1 2 3, তো আমাকে i ধরতে হবে। সো এটা i ধরলাম, তাহলে অনুরূপভাবে যেহেতু এটা কোভেরিয়েন্ট, সেহেতু অবশ্যই নিচে থাকবে x বার i। সো সেটা রাখলাম ইন্টু এপি। এখানে পিটা হচ্ছে 1 2 3, অর্থাৎ এই 1 2 3, অর্থাৎ তিনটি অংশ একবারে করে দেওয়া এখান থেকে কমন সূত্র অনুযায়ী। এখন এটাকে আমরা ভাঙাবো। তো এখানে বলেছে যে x1 x2 x3 সমান সমান যদি x y z আর x1 বার x2 বার x3 বার, এগুলো হচ্ছে r থিটা ফাই, অর্থাৎ এই তিনটা বোঝাচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মান, আর এই তিনটা বোঝাচ্ছে গোলকীয় স্থানাঙ্কের মান। তো এখন i এর মান 1 বসিয়ে পাই, এই যে এই সূত্রে আমরা i এর মানটা 1 বসাবো। তো এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, আর এপি। এখন নিচে 1 i এর মান 1টা রেখেছি, কিন্তু p এর মান তো আমার তিনটা, 1 2 3, কারণ আমার তিনটা টোটাল অংশ আছে, কোভেরিয়েন্ট অংশ, এই জন্য আমাকে তিনটা, তাহলে p এর মান বসিয়ে দেব একবার 1 2 3, তাহলে উপরে এই xp আর এই p, এই বদল এইখানে আমরা 1 2 3 পেয়েছি। তো এখন দেখেন এইখানে যে d বাই dx i করা হচ্ছে, অর্থাৎ এই d বাই dx বার 1, d বাই dx বার 1, এই দিয়ে সবকটাকে অর্থাৎ অন্তরীকরণ করা হচ্ছে। তো x1 a1 কে অন্তরীকরণ করা হচ্ছে, তাহলে x1 এর মানটা আমরা বসাবো। x1 এর মানটা কি, এই যে x1, মূলত এই x1টা, অর্থাৎ x এর মানটা। তো x এর মানটা আমরা কি পেয়েছিলাম, এখান থেকে আবার এই যে r sin থিটা cos ফাই, অর্থাৎ গোলকীয় মানগুলো বসাবো, এইটা বসালাম ইন্টু a1। a1টা কি, a1টা হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটার মান এই যে বসিয়েছে। অনুরূপভাবে বাদবাকি যে x2 হলো y এর অংশ, x3 হলো z এর অংশ, সেই মানগুলো বসালাম। আর a2 a3 এগুলো তো আমরা এই যে আগেই পেয়েছি, এইগুলো আছে, এই মানে এই মানগুলো বসাই দেবো। সো এগুলো বসাবো, বসানোর পর দেখেন এটাকে d বাই dr করা হচ্ছে। মূলত d বাই dr কেন করা হচ্ছে, এই x1 এর মানটাই হচ্ছে r। দেখুন এই যে এখানে x1 বার, তার মান r, অর্থাৎ এই যে dx1, আমরা x1 a1 এর মান বসাইছি, x1 বারের মানও তো বসাতে হবে, সেই r দিয়ে করা হলো। তাহলে আমরা এই r কে অন্তরীকরণ করলে উঠে যাবে r, আর বাকি অংশটা বসে যাবে।
তারপর অনুরূপভাবে এখান দিয়ে শুধু আর কে অন্তরীকরণ করলে আর উঠে যাবে, আর বাকি অংশটা বসে যাবে। এই যে এখানে বসে গেছে। আর এটুকরো করলে এই শুধু cos থিটা থাকবে, আর বাদ বাকি অংশ বসে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা a1 এর মানটা বের করব। এবার হচ্ছে a2 এর মানটা বের করতে হবে। একই প্রসেসে আমরা কাজটা করব। তো a2 করতে গেলে অবশ্যই i এর মান 2 ধরতে হবে। তখন আমরা সেই সূত্রে এখানে 2 হবে, আবার এখানেও 2 হবে। আর p এর মান আবার সেই 1 2 3 আকারে ভাঙিয়ে তিনটা পদ তৈরি করব। এটা তৈরি করার পরে আবার এই x1 এর মান a1 এর মান বসাবো। আবার x2 এর মানটা হচ্ছে থিটা, যেহেতু আমাদের মান পেয়েছি যে x1 বার, x2 বার, x3 বার, এগুলোর মান হচ্ছে যথাক্রমে r, থিটা, ফাই। সো সেই অনুযায়ী আমরা এখন থিটা দিয়ে কাজ করব, থিটা দিয়ে এটাকে অন্তরীকরণ করব। সো এখানে থিটা দিয়ে করলে আর যা আছে আর বসে যাবে। সাইন থিটাকে করলে অবশ্যই আমরা cos থিটা পাই, cos থিটাকে করলে এটা তো থিটা না, সো cos ফাই বসে যাবে। এখানে আর যা আছে তাই বসে যাবে। এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যটুকুকে আমরা অন্তরীকরণ করব। এই অংশটা হচ্ছে এই যে আর কে মানে থিটার সাপেক্ষে করলে আর বসে যাচ্ছে, সাইন থিটার পরিবর্তে cos থিটা, আর সাইন ফাই এই যে বসে গেল। আর বাকি অংশ এখানে যে বসে গেল। আবার এইটুকু আমরা অন্তরীকরণ করলে পাচ্ছি হয় cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা হয়, সেটা বসিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে পরবর্তী লাইনটা বসিয়ে দিলাম, আবার সেই অনুরূপভাবে i এর মান 3 বসিয়ে একইভাবে আমরা কাজ করে যাব। সো কাজ করলে যে অংশটা পাবো হয়ে যাবে অ্যান্সারটা, অর্থাৎ a1 a2 a3 এই তিনটা অংশই হচ্ছে গোলকীয় স্থানাঙ্কের টেনসরের মান, কোভেরিয়েন্টের অংশসমূহ। সো এই অঙ্কটা 10 মার্কের অঙ্কে 10 মার্কের জন্য পরীক্ষাতে আসে। সো করে রাখা ভালো। আবার এই অঙ্কটা এসেছে 19 সালে, 15 সালে, অবশ্যই অঙ্কটা দেখব। তো দেখা যাক, যদি কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে এত এত তবে বেলনাকার ও গোলকীয় স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। এখানে কিন্তু দেখো, এটা কিন্তু বলতেছে যে আয়তাকার স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান আমাদেরকে বেলনাকারও বের করতে বলেছে, গোলকীয় স্থানাঙ্কও বের করতে বলেছে। তো আয়তাকার স্থানাঙ্কে এক্স ওয়াই জেড, বেলনাকার স্থানাঙ্ক রো ফাই জেড হলে এদের সম্পর্ক আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা বলেছিলাম। সেটা মুখস্থ করে এই পর্যন্ত আসতে হবে। তারপরের অংশ হচ্ছে মনে করে আয়তাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ হচ্ছে a1 a2 a3। একইভাবে প্রথম অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই এই অঙ্কটা আমাদের জন্য সহজ হবে। সো a1 হচ্ছে এক্স জেড, সেটা এক্স আর জেড এর অংশের মান গুণ করলে হয়ে যাচ্ছে। আবার a2 হচ্ছে ওয়াই প্লাস 2z, ওয়াই এর মানটা আর জেড এর মানটা এখানে বসালে হয়ে যাচ্ছে। a3 এর মানটা ওই যে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু ওয়াই এর স্কোয়ার করে এই অংশটা পেয়ে গেলাম। এখন সে অনুরূপভাবে বেলনাকার, আমরা প্রথমে তার বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ a1 a2 a3 হলে টেন্সের রূপান্তর সূত্র অনুযায়ী পাই। একইভাবে আমরা অঙ্কগুলো করে যাব। ai যে এটা কোভেরিয়েন্ট আমরা বের করতেছি, ai যে dxp বাই dx বার i ap, এখানে p এর মান 3, i এর মান তাহলে 1 বসাবো, তারপরে আমরা যে তিনটা পদ পাবো একইভাবে সেম প্রসেসে অঙ্কগুলা করতে পারবো। সো এই যে x1 এর মান এখানে অবশ্যই রো, সো রো দিয়ে আমরা অন্তরীকরণ করে যাব। রো এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, এখানে রো দিয়ে অন্তরীকরণ করলে এই রোটা উঠে যাবে, cos ফাইটা থেকে যাবে, আর বাদ বাকি অংশ বসে যাবে। অনুরূপভাবে এখানে আমাদেরকে এই অংশটুকু করলে সেম এই অংশটুকু বসে যাবে। এখানে কি হয়েছে মূলত, রোকে ডি বাই ডি রো করলে রো উঠে যাচ্ছে, সাইন ফাই থেকে যাচ্ছে, সাইন ফাইয়ের সাথে এই সাইন ফাই পি রো গুণ হচ্ছে, তাহলে সাইন ফাইয়ের স্কোয়ার ইন্টু রো। আচ্ছা, প্লাস আবার সাইন ফাইয়ের সাথে 2z গুণ করলে হয় 2z সাইন ফাই, এইটুকু করলে হচ্ছে 0, কারণ জেডকে অন্তরীকরণ করলে রো এর সাপেক্ষে এখানে কিছুই নেই, সো এটা 0 হয়ে যায়, আর 0-এর সাথে যাই গুণ করা হোক সেটার মান 0। আচ্ছা, তারপরে এই অংশটা পেলাম। এখন i এর মান যদি 2 বসাই তখন অনুরূপভাবে এখানে 2 হচ্ছে, আর এই p এর মান 1 2 3 4 করে আমরা মানে 1 2 3 মান বসিয়ে আবার অনুরূপভাবে সেম ভাবে আমরা একইভাবে অন্তরীকরণ করে এই মানগুলো পাবো। আশা করি সমস্যা হবে না কারো। আবার i এর মান 3 বসিয়ে একইভাবে আমরা কাজগুলো করে যাব। এভাবে আমরা যে তিনটি যে মান পাবো ও a1 a2 a3 বার, সেইগুলাই হচ্ছে বেলনাকার কার্তেশীয় স্থানাঙ্কের অংশক সমূহ। সো
এটা তো আমরা বুঝতে পারলাম। আর দ্বিতীয় অংশটা হচ্ছে ওই কার্তেশীয় স্থানাঙ্কের সাথে গোলকীয় স্থানাঙ্ক, সেটা তো আমরা আগেই করেছি এক নিয়মে, সেম ভাবে এই অঙ্কটা করা। সো এটা 2019 সালের প্রশ্ন, তোমরা জানো। তারপর দেখা যাক। হ্যাঁ, একইভাবে করে গেছে, কোনো পার্থক্য নাই। সো অঙ্কটা আশা করি তোমাদের সমস্যা হবে না। আর সময় সংক্ষেপের জন্য আমি অঙ্কটা অ্যাভয়েড করছি, সামনে এগিয়ে যাই, দেখি আর কোনো অঙ্ক আছে কিনা। এই যে ছোট ছোট অঙ্ক আছে, এই অঙ্কগুলো 4 মার্কের জন্য আসে পরীক্ষায়। আচ্ছা, এই অঙ্কটা দেখা যাক, 19 সালে এসেছে। দেখাও যে দুটি র্যাঙ্কের কোভেরিয়েন্টে টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফলরূপে প্রকাশ করা যায়। আচ্ছা, অর্থাৎ বিপরীতভাবেও দুটি বিপরীতের যোগফলই হচ্ছে ওই টেনসরটি, অর্থাৎ দুই র্যাঙ্কের কোভেরিয়েন্টটি। তো মনে করি এ পি কিউ একটি দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। এটা তো বুঝতেই পারছি যে নিচে দুইটা মাত্রা আছে, অবশ্যই এটা দুইটি র্যাঙ্ক, আর এটা একটা কোভেরিয়েন্ট। তো এখানে এ পি কিউ এটাকে জাস্ট আমরা ভাঙিয়ে লিখছি যাতে প্রমাণ করতে সুবিধা হয়। তো কি করেছি, হাফ ইন্টু এ পি কিউ যোগ এ কিউ পি, অর্থাৎ পি কিউ যেটা আছে হাফ, হাফ নিয়েছি, বাড়তি নিয়েছি কি হাফ কিউ পি। তো হাফ আবার এ পি কিউ যোগ করতে হবে, আর এইটুকু ডিলিট করতে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তো করার পরে এইটুকু ধরলাম কি, এটুকু ধরলাম বিপি কিউ, আর এটা হচ্ছে সিপি কিউ, যেখানে বলেই দিচ্ছি যে বিপি কিউ হচ্ছে এই অংশটা আর সিপি কিউ হচ্ছে এই অংশটা। এখন এই অংশটা তাহলে আমরা কি করব এখন, তাহলে এই যে এ পি কিউ যোগ এ কিউ পি করলাম কি, আমরা জায়গা চেঞ্জ করতেছি, ঠিক আছে, এদেরকে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি করতেছি। কেন? কারণ এখানেও আমরা চেঞ্জ করছি, বিপি কিউ সমান এটা, তাহলে বি কিউ পি কি হবে, তাহলে অবশ্যই জায়গা পরিবর্তন, পি এর জায়গা কিউ, কিউ এর জায়গা পি, সেটা করলাম। তো করার পরে এইটাকে আবার করলাম কি, এই জায়গাটা এদেরকে জায়গা পরিবর্তন করলাম, এ পি কিউ আর কিউ পি কে করলে এটা পাচ্ছি। আবার এইটা সমান সমানই কিন্তু আবার বিপি কিউ, এই অংশটা। সো দেখা যাচ্ছে কি বি কিউ পি সমান বিপি কিউ, অর্থাৎ এটা একটা প্রতিসম টেনসর। আবার অনুরূপভাবে এখানে যখন আমরা দেখছি যে হাফ ইন্টু পি কিউ এ পি কিউ মাইনাস এ কিউ পি, তো এটা হলো সিপি কিউ। তো সি পি কিউ যদি এটা হয় তাহলে কিউ পি কি হবে, তার উল্টা। তো উল্টা যখন হবে তখন কিন্তু এইটাকে যখন এটা পি কিউকে প্রথমে আনতে গেলে আর এই কিউ পিকে দ্বিতীয় আনতে গেলে অবশ্যই মাইনাস কমন দেওয়া লাগে, সে মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে এইটা আবার হয়ে গেল সিপি কিউ। তো দেখেন সি কিউ পি সমান সমান মাইনাস সিপি কিউ, এটা কিন্তু সমান না, অর্থাৎ এটা অপ্রতিসম। তাহলে দেখা যাচ্ছে কি এই যে আমরা এপি কিউটা এটা একটা প্রতিসম আর এটা একটা অপ্রতিসম, অর্থাৎ একটি প্রতিসম আর অপ্রতিসমের যোগফল, সেইটাই আমাদের প্রশ্নের উত্তর। এটা বলেছিল যে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্টের টেনসরকে প্রতিসম অপ্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করো। সো আমরা তো দেখাতে পারলাম যে যেহেতু এই এপি কিউ হচ্ছে পিপি কিউ প্লাস সিপি কিউ, যেখানে এই বিটা হচ্ছে প্রতিসম আর সিটা হচ্ছে অপ্রতিসম টেনসর, সুতরাং প্রমাণিত। আচ্ছা, তারপরের অংশটা কি বলছে, 58 নম্বর, দেখাও যে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফলরূপে প্রকাশ করা যায়। আগেটা ছিল কোভেরিয়েন্ট আর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, তার মানে একই প্রমাণ করতে হবে, জাস্ট পি কিউটা এখানে উপরে আর ওখানে ছিল নিচেই, আর কোনো পার্থক্য নাই, মানে জাস্ট এই অবস্থানের পার্থক্য, পি কিউটা এখানে উপরে আর আগের প্রশ্ন ছিল নিচেই, আর সব সেম ভাবে করে যাওয়া, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, সো এই অঙ্কটা দেখার প্রয়োজন মনে হয় না। আর আর কোনো অঙ্ক এদিকে নেই, এই 68 নম্বর অঙ্কটা দেখলে আমাদের হয়ে যাবে, আমাদের প্রথমত শেষ হয়ে যাবে এই অঙ্কটা দেখলে। অঙ্কটা বলছে যদি ফাই ইকুয়াল টু এআই জে এআই এ জে হয় তবে দেখাও যে একে ফাই বিআই জে এআই এআই জে আকারে লেখা যায়, যেখানে এটা প্রতিসম, বিআই জে প্রতিসম। তো দেওয়া আছে ফাই ইকুয়াল টু এআই জে এআই এ জে, তাহলে আই যে পরস্পর পরিবর্তন যদি করি তাহলে কি হয়, অর্থাৎ আয়ের জায়গায় জে বসাবো, জে এর জায়গায় আই, তাহলে ফাই সমান সমান এটা।
তো পরিবর্তন করেছি, জাস্ট জায়গা পরিবর্তন করেছি। তো এইটাকে 2 নং সমীকরণ লিখলাম। এখন এই 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করলাম। আমার জায়গা পরিবর্তন করলে তো অসুবিধা হচ্ছে না, আয়ের পরিবর্তে যে দিছি পরস্পর পরিবর্তন করেছি। তো দুইটাকে যোগ করার পরে এই ফাই, দুটি ফাই যোগ হলে 2 ফাই, আর এই অংশটা আর এই অংশটা যোগ করলে এই আই, উভয় পক্ষে এ আই এ যে কমন যায়, আর এ আই জে প্লাস এ জে আই থাকে। তো এই দুইটা অংশকে আমি যদি বি আই জে ধরি, অর্থাৎ এই টুটাকে এই সাইডে আনলে হাফ হচ্ছে, আর এইটুকু আমাকে পুরোটাকে বি আই জে আকারে প্রকাশ করলাম যে হ্যাঁ এটুকু বি আই জে। তাহলে ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি আই জে এ আই এ জে, যেখানে বি আই জে হচ্ছে এই অংশটুকু। তো এখানে বি আই জের যে মানটা বসিয়েছি আই জে, সো এই আই জে আইটা আবার আগে নিয়ে আসলাম, আর আই জে কে পাশে নিয়ে আসলাম, অর্থাৎ আয়ের জায়গা পরিবর্তন করছি, কারণ এখানে বি আই জে আছে, এখানে বি জে আই। সো জে এর জায়গায় আই, আয়ের জায়গায় জে বসিয়ে এইটা পেলাম। এই অংশটা অনুরূপভাবে আবার জায়গা চেঞ্জ করে এ আই জে এ জে আই হলো, আবার এই অংশটুকুই হচ্ছে বি আই জে, অর্থাৎ বি জে আই সমান সমান বি আই জে, অর্থাৎ প্রতিসম। তাহলে দেখা যাচ্ছে যে ফাই এ আই জে এটাকে ফাই অফ বি আই জে এই আকারে লেখা যায়, যেখানে বি আই জে প্রতিসম। বন্ধুরা, আমাদের এই অংশটা অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আছে যা যা, এরপরে কোনো অঙ্ক নেই যেগুলো বোর্ডে আসছে। তো আমাদের এই চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেছে, 3 চ্যাপ্টারের বই, 1 চ্যাপ্টার শেষ। সো দ্বিতীয় চ্যাপ্টার আগামী ক্লাসে চেষ্টা করব। আর তোমরা এটাকে মানে ভালো মন্দ হিসেবে যাই নাও, যার উপকার হবে সেটা দেখবা, আর ওইটুকু উপকার করতে পারলে আমি সার্থক। সবাইকে ধন্যবাদ।